বনানী ডিওএইচএস থেকে মেজর, তখনকার মেজর হিসাবে রিটায়ার করেছিলেন ওনা মুজাফফর হোসেন, ওনাকে অ্যারেস্ট করেছে। কিন্তু ব্যাপারটা আসলে এটার সঙ্গে অন্য জিনিস লিঙ্ক আছে। আপনি যদি দেখেন যে 81 সালের 30শে মে জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে নিহত হন। এখন এই চট্টগ্রাম নিহত না, হওয়ার আমি আমি ওই আলোচনায় যাওয়ার আগে আপনার কাছ থেকে আমি খুব ছোট করে একটু চুম্বক আকারে শুনতেই চাচ্ছি। ধরেন জিয়াউর রহমানের খুনি না, যে কোনো একজন খুনি, তিনি এসে ধরা দিলেন একদম এই সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকার, বসত এলাকার মধ্যে, আবাসিক এলাকার মধ্যে। এইটার যুক্তিটা কি? এটা যে কোনো একজন খুনি হিসেবে আমরা যদি ধরি, এবং না, যাকে খুন করা হয়েছে তার তার সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি বাস করেন আবার ওই বনানী এলাকায়। হ্যাঁ, এইটার আপনার ব্যাখ্যাটা কি? আপনার যে সন্তান তার পিতা হত্যার এখন পর্যন্ত বিচার চায়নি বা বিচার চাইতে দ্বিধা আছে, কারণ 1 টাকায় জিনিস পাওয়া যায়, সেখানে পিতা হত্যা, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া প্রেসিডেন্টের কোটায় যখন ভর্তি হওয়া যায়, পরীক্ষা ছাড়া, যোগ্যতা ছাড়া, তখন এইগুলি ব্যাপার হয়ে দাঁড়ায় যে এগুলি কেন আমি বিচার চাইতে যাব। এর আগে সংসদে দাঁড়িয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, আমরা যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, আপনারা জিয়াউর রহমানের হত্যার বিচার করেন, আমরা পূর্ণ সমর্থন দেব। তখন বিএনপি জি। কিন্তু বিএনপি এই ব্যাপারে কোনো সাড়া শব্দ করেনি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ভদ্রলোক ডিওএইচএস এ থাকেন, ডিওএইচএস এ কারা থাকে, সেনাবাহিনীর কাছে সমস্ত তথ্য আছে যে কোন ব্যক্তি কোন ফ্ল্যাটে থাকেন। এটা সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা, কারণ ডিওএইচএস টা সেনাবাহিনী, তাই না? জি। সেনাবাহিনীর। সুতরাং এই সেনাবাহিনী জানে যে কোথায় আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এইখানে সেনাবাহিনী গ্রেপ্তার করেন না করে কেন ডিবি গ্রেপ্তার করলো, যদি উনি কনভিক্টেড ক্রিমিনাল হয়ে থাকবেন? প্রশ্ন জাগবে যে কেন ডিবি গ্রেপ্তার করলো। তার মানে এইটার ভেতরে অন্য জিনিসগুলো নিহিত আছে। মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে নিতে চাচ্ছে এখন। যখনই এইগুলি আসছে কখন? যখন বঙ্গবন্ধু কন্যা বললেন তিনি দেশে ফিরবেন, তারপরে এই ঘটনাগুলি ঘটানো হলো। আমরা অলওয়েজ বলে আসছি, আমরা যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, তেমনি প্রতিটা হত্যাকাণ্ডের, জিয়াউর রহমান হত্যার বিচার চাই, তাহের হত্যার বিচার চাই, খালেদ মোশাররফ হত্যার বিচার চাই, প্রতিটা যতগুলো মুক্তিযুদ্ধ এই পর্যন্ত মুক্তিযোদ্ধা যারা সেক্টর কমান্ডার ছিল, যাদেরকে বিভিন্ন সময় হত্যা করা হয়েছে, ইনক্লুডিং 1143 জন এয়ারফোর্সে যাদের হত্যা করা হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই। বিচার শুধু চাই না, যারা মারা গেছে তাদেরকে মরণোত্তর বিচার করতে হবে। মরণোত্তর বিচার করতে হবে, যে একটা সিম্বলিক থাকতে হবে যে এরা এটার সঙ্গে যুক্ত ছিল। এখন ওনারা কেন ধরলেন সেটা হচ্ছে বলতে হবে যে আর্মি, এই ব্যাপারগুলো তো আর্মির গোয়েন্দা বিভাগ আছে। আর্মির কি গোয়েন্দা বিভাগ নেই? আর্মিতে গোয়েন্দা বিভাগ আছে। তাহলে আর্মি কেন ধরলো না? কেন পুলিশের লোক এসে, সেনা সেনা নর্মালি এই সব জায়গায় পুলিশ প্রশাসন আসে না, জানেন যে যে ডিওএইচএস গুলো যেখানে, অথবা সেনানিবাসের ভেতরে কখনোই পুলিশ আসে না। তার মানে এইটা হচ্ছে একটা সাজানো নাটক। এই নাটকের অংশ হিসাবে, অথবা তাকে দিয়ে এমন কোনো কিছু করানো হতে পারে যেটার দায়ভার হয়তো আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধাদের পরে চাপানো হবে, যে কারণে এই নাটকগুলি সাজানো হচ্ছে। এখন এইটা দুর্বল নাটক আমি মনে করি। যে যেরকম ফারুকি, ওই যে একটা মেয়ে যে সঞ্জিদা ইসলাম তন্নি, যে মুখে কেচাপ দিয়ে এসে বলছিল সে, এবং একটা লাঠি ভর দিয়ে এসে বলছিল সে প্রচন্ড আহত, তাকে মেরে ফেলতে চাচ্ছিল, সে মারা গেছে অলমোস্ট, কিন্তু দেখা গেল আসলে সে মুখে কেচাপ দিয়ে আসছে। এরকম অনেকেই আসছে, এই পর্যন্ত বোধহয় 400 কতজন টোটাল ফেরত এসছে। সুতরাং এটা কাকতালীয় বললে হবে না, এটা আসলে সুপরিকল্পিত ভাবে এই কাজগুলি করা হচ্ছে, যাতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা। এই পর্যন্ত ফিরে এসছে 512 জন জুলাই শহীদ, কারণ তাদের কবরে আজাব কম হচ্ছিল। সুতরাং এইটার সঙ্গে এই যে জুলাই যোদ্ধা বলা হচ্ছে, কারণ মুক্তিযুদ্ধের এগেনস্টে এটা দাঁড় করানো হচ্ছে। তাহলে যদি যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার হয়, ডেফিনেটলি আমরা চাই সেটা, তাহলে তাহের হত্যাকাণ্ডেরও বিচার হতে হবে। সেই ক্ষেত্রে খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। খালেদ মোশাররফকে কারা হত্যা করলো, তাহেরকে কিভাবে কর্নেল তাহেরকে কিভাবে, সেটার একটা বিচার হয়েছিল, যে যে কিন্তু সেইটার বিচার মরণোত্তর বিচার হতে হবে, যে শুধুমাত্র ছেড়ে দিলে হবে না, তাদেরকে সেইভাবে লেখা থাকতে হবে। যেমন ধরেন
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লাশ যেটা ওনাকে কবর দেওয়া হয়েছিল পাকিস্তানে, তার কবরের উপর লেখা ছিল গাদ্দার, তাই তো? তাহলে ওই একভাবে যারা খুনি তাদের কবরের উপরে লেখা থাকতে হবে খুনি অমক, এ বঙ্গবন্ধুর খুনি, এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এ কর্নেল তাহের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এ খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এই প্রতিটা জিনিস লেখা থাকতে হবে তাহলে একইভাবে। সুতরাং এইটা কাকতালীয় বলতে পারেন না, এটা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র চলছে যাতে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে ফেরত নেওয়া যায়। আপনি দেখছেন যে ইয়ারা রিসেন্টলি আপনার পাকিস্তানের বেলুচিস্তান তারা স্বাধীনতার ডাক দিয়েছে, ঘোষণা দিয়েছে। এর আগে তারা বলেছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। এটা তারা দ্বিতীয়বার তারা স্বাধীনতার ডাক দিয়েছে বাইরে থেকে, যে তারা একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সও দিয়েছে, যেটা বাংলাদেশ যেভাবে দিয়েছিল। সুতরাং এইটা দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য একটা সুপরিকল্পিত চক্রান্ত। এখন যদি প্রশ্ন করি যে এতই দেশপ্রেমিক জিয়াউর রহমান, আপনারা কেন জানেন যে জিয়াউর রহমানের বাবা মা কবর কোথায়? পাকিস্তানে। উনি তো পাকিস্তান চলে গেছিলেন, উনি তো বাংলাদেশে আসেন নাই। ভারত যখন ভাগ হয় তখন উনি ডিসিশন নেন, উনি ইউনিসপ্রিন্টে কাজ করতেন, কেমিস্ট ছিলেন। উনি ডিসিশন নেন যে উনি বাংলাদেশে ফিরবেন না, উনি পাকিস্তানে থাকবেন, এবং পাকিস্তানে চলে যান। ওখান থেকে আর কোনোদিন ব্যাক করেননি। জিয়াউর রহমানের যে ভাইরা আছে তারাও কোনোদিন ব্যাক করেনি। জিয়াউর রহমানের এক ভাইকে বঙ্গবন্ধু চাকরি দিয়েছিলেন, কিন্তু অন্য ভাই, এক ভাই যুক্তরাষ্ট্রে থাকেন, এক ভাই যুক্তরাজ্যে থাকতেন, মারা গেছেন। কিন্তু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, সেক্টর কমান্ডার ছিল। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, আমি এই ব্যাপার নিয়ে কিন্তু আপনার দেখতে হবে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে তারা বড় হয়েছে এবং কি তাদের ধ্যান ধারণা। আর্মি এটা জানে, কারণ সে তো ক্যান্টনমেন্টের ভিতরে, ডিওএইচএস ক্যান্টনমেন্ট, এইটা সেনাবাহিনী নিয়ন্ত্রিত। সুতরাং সেনাবাহিনী জানে যে এই ব্যক্তি কে। সেনাবাহিনীতে তার সমসাময়িক অফিসাররা জীবিত, তার বয়স ৭৭ বছর। ভাই আমার প্রশ্ন আপনাকে, আর্মি জানে যেই পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার, জিয়া পরিবারের মানুষজন জানে না ওনারা ভীষণ ভাবে ইনফ্লুয়েন্সিয়াল এবং পাওয়ারফুল পরিবার ইন বাংলাদেশ? ওনারা কি জানে না ওনাদেরকে আর্মিতে লোক নাই? ওনারা কি জানে না আমরা আমাদের মতো মামুলি মানুষরা খবর পেয়ে যাই সবকিছু? ওনারা কি জানে না যে ওনাদের জানে? আপনার দেখতে হবে, আপনার মনে আছে মাজেদ ধরা পড়ছিল, মাজেদ যখন আসছিল, মেজর মাজেদ, কারণ একইভাবে একে দিয়ে বয়ান তৈরি করা হবে। এক্স্যাক্টলি, এটা দিয়ে বয়ান তৈরি করা হবে আওয়ামী লীগের এগেনস্টে, সেই জন্য এই কাজটা। অথচ আওয়ামী লীগ কিন্তু তখন কেবল শেখ হাসিনা মে মাসে ফেরত আসে 17 তারিখে, আর জিয়াউর রহমান 30 তারিখে নিহত হয়েছে চট্টগ্রামে ওদের দুই গ্রুপের ভেতরে। আপনার সেখানে তো বদরুদ্দোজা চৌধুরী ছিল, সেখানে এই আপনার ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিল, কর্নেল অলিও ছিল, জানা যায়। এই যে মানুষগুলা, এরাও খুনের সঙ্গে বলা হয় খুনের সঙ্গে জড়িত ছিল। এবং যেটা সবসময় শোনা যেত, যে আমরা যেটা শুনেছি তখন হচ্ছে যে এরশাদ সাহেব এইটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল। কারণ এরশাদ সাহেবের মাধ্যমে উনি তখন এই 1 টাকায় বাড়ি, ক্যান্টনমেন্টে মানে গাড়ি বাড়ি সমস্ত কিছু পেলেন। আমি তো বললাম এরশাদ সাহেবের কোটায় তারেক রহমান ঢাকা তো মানে কোত্থেকে পাশ করছে ইন্টারমিডিয়েট কেউ জানে না, এনিওয়ে কোন ডিভিশন পাইছে জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মাল পরীক্ষা দিয়ে তো ভর্তি হননি। সুতরাং উনি ভর্তি হয়েছিলেন কিসে? প্রেসিডেন্টের একটা স্পেশাল কোটা থাকে, সেই কোটার ভিত্তিতে ভর্তি হয়েছিলেন। সুতরাং তিনি কিভাবে পিতৃহত্যার বিচার চান, যেখানে এরশাদ সাহেব যুক্ত ছিলেন? এরশাদ সাহেব তখন সেনাবাহিনীর প্রধান, সমস্ত কিছু টপকায়। এরশাদ পাকিস্তান থেকে আগত, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, তখন অনেক মুক্তিযুদ্ধ অফিসার ছিল। আমি জিয়াউর রহমান হত্যার ডেফিনেটলি বিচার চাই, কিন্তু মেজর জেনারেল মঞ্জু তো উনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এই মুক্তিযোদ্ধাকে যেটা বলা হয় যে এটা হাত ছিল হচ্ছে, তা না হলে যখন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়, পুলিশের হাত থেকে কেন আর্মি ছিনিয়ে এলো, কেন তাকে হত্যা করলো? তখন তো বিএনপি ক্ষমতায়, তখন সাত্তার প্রেসিডেন্ট, MN হুদা ভাইস প্রেসিডেন্ট, ভুলে গেছেও চলবে না। এই জিনিসগুলো আসতে হবে যে কিভাবে
কারা তাকে মেজর জেনারেল মঞ্জুকে ছিনিয়ে নিল, কারা মেজর জেনারেল মঞ্জুকে হত্যা করলো, সে তো বলছে আমাকে থানায় নিয়ে চলো, আমাকে জেলে নাও, তারপরে আমি আমার স্টেটমেন্ট দিব। কিন্তু স্টেটমেন্ট না দিয়ে কেন তাকে হত্যা করা হলো, কি কারণ ছিল এইগুলোর পেছনে? এইগুলা তখন তো বিএনপি ক্ষমতায়। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না, সমস্ত আওয়ামী লীগ নেতাদের জেলে ধরা হলো, জাসদের যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, তাদেরকে কোর্ট মার্শাল করা হলো, জেলের ভিতরে মানে লিখে দেওয়া হতো যে কি ভার্ডিক কি। তাহেরকে যখন ফাঁসি দেওয়া হয় তখন আগের থেকে লিখে দেওয়া হচ্ছে, এই হাসানুল হক ইনু, আসামা আব্দুর রব, শাহজাহান সিরাজ সবই তো জেলে ছিল। তাহলে আপনি যদি দেখেন যে এই যে হত্যাকাণ্ডগুলি হলো, সেই হত্যাকাণ্ডগুলির বিচার হতে হবে, তাহলে এরা ক্ষমতায় থেকে কেন তখন মঞ্জুরকে মানে বিচারের আওতায় আনতো, ট্রাইব্যুনাল হতো, আর্মি ট্রাইব্যুনালে হতো, কোর্ট মার্শাল, কিন্তু সেইটা তার বক্তব্য কেন দিতে দেওয়া হলো না, তার জবানবন্দি কেন হলো না, সেটাও প্রশ্ন এসে যায়। না, আপনি এই ক্ষেত্রে এই যে সালাম আহমেদ লোপা যে রহস্যের কথা বললেন, আপনি কি রহস্য দেখছেন? রহস্যটা কি হতে পারে, কোন দিকে মন নিতে পারে বা কিছু, এটা একটু ক্লিয়ার করতে পারেন কিনা কিছুটা? আমার যেটা মনে হয়, এখন দেখেন 14 দল বা মহাজোট তারা একসঙ্গে মোটামুটি অনেক বছর ছিল, একে দিয়ে এমন বক্তব্য বা এমন কোনো নাটক সাজানো হবে যেটা দায়ভার যে না, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল। আওয়ামী লীগের যে তারা বলছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আওয়ামী লীগের বিচার করবে, কিভাবে বিচার করবে? তারা ওই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্র করবে, তারা এইটা তারা চাচ্ছে, যেটা আমি বুঝি। না হলে এই অবস্থায় তার, না হলে ডিবি কেন ওখানে যাবে? ওখানে তো সেনাবাহিনী যায়, সেনাবাহিনী তো গোয়েন্দা সংস্থা আছে, সেনাবাহিনী তো তদন্ত করতে পারতো, সেনাবাহিনী তাকে গ্রেফতার করতে পারতো, সেনাবাহিনী তাকে কোর্ট মার্শাল দিতে পারতো। তারপরে এখনো তাকে তো কোনো দরকার নেই, তার তো কোর্ট মার্শাল হয়েছে, সে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সুতরাং তার তো কোর্ট মার্শাল একদিনের ভিতর হয়ে যাওয়ার কথা। তাকে কেন জামায়াদর করতে হবে? সে যদি আসলেই খুনি হয়ে থাকে, এবং যেটা যতদূর আমরা জানি সে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাহলে তার কোর্ট মার্শাল দিয়ে দিক। এটা তো সিভিল কোর্টে হয়নি, যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে যত বিচার হয়েছে সিভিল কোর্টে হয়েছে, এটা সামরিক আদালতে বিচার হয়নি, কিন্তু দুইটা ভিন্ন। সামরিক আদালতে যদি বিচার হয় তাহলে তার কোর্ট মার্শাল সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার কথা। যেহেতু সেনাবাহিনীর কাছে যদি হস্তান্তর করে, তাহলে সেনাবাহিনী এখনই তাকে কোর্ট মার্শাল দিয়ে দিতে পারে। আর যদি এইখানে কোনো বক্তব্য বা কোনো কিছু আসে, তাহলে বুঝতে হবে যে এইগুলো বিরোধী দল বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানোর জন্য একে একটা সাজানো নাটক করবে। জিয়াউর রহমান মারা যাওয়াতে বেনিফিশিয়ারি বিএনপি এবং জিয়া পরিবার। আপনাকে দেখতে হবে, জিয়াউর রহমান যখন মারা যায়, আপনার মারুফ ভাই আপনার মনে থাকার কথা, লোপার হয়তো মনে নেই, কিন্তু আমি ম্যাট্রিকের রেজাল্ট দিচ্ছে তখন, আমাদের ম্যাট্রিকের রেজাল্ট দিচ্ছে, আমার মনে আছে, আমি তখন শেখ সাহেব বাজারে থাকি, আমি আজিমপুরে, আমাদের অনেক বন্ধু বান্ধব সবাই ওদিকে থাকে, গেছি কলোনি থেকে আসতেছি, তখন হঠাৎ করে শুনলাম জিয়াউর রহমান মারা গেছে। ম্যাটার অফ ফ্যাক্ট, এই চায়না বিল্ডিং এর গলিতেই মেজর জেনারেল মঞ্জুর বাবা মা থাকতেন, চায়না বিল্ডিং এর গলিতে। এখন আমরা তখন দেখানো হলো যে তখন টিভি একমাত্র বাংলাদেশ টেলিভিশন, যে একটা ভাঙা ব্রিফকেস, এক ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া কোট, এই তার সম্পদ। তাহলে এইটা আমার কথা না, কোট করে বলতেছি, এই যে আপনার এটা হচ্ছে ফকা চৌধুরী, উনি বলছেন তাহলে কোকো 1, কোকো 2, কোকো 3, কোকো 4, কোকো 5 কোত্থেকে আসলো? 1 টাকায় বাড়ি পাওয়া গেল কোত্থেকে? বাড়িগুলো যে পেলেন, এই বাড়িগুলো কোত্থেকে পেলেন? কিসের টাকায় পেলেন? কোথার থেকে পেলেন? কার টাকা দিল? কে দিল? সুতরাং এইগুলো আগে নাকে খত দেওয়া হচ্ছে। যেটা বলা হয়, যে বারবার বলা হয় যে আপোষহীন কাকে বলে? যিনি স্বামী হত্যার বিচার চাইতে পারেন। আমি সংসদে দাঁড়িয়ে সুরঞ্জন সেনগুপ্ত বলেছেন যে আপনারা জিয়াউর রহমান হত্যা বিচার করেন, আমরা পূর্ণ সমর্থন দিব। 91 সালের পরে যখন বেগম জিয়া ক্ষমতা আসে, কিন্তু ওনারা একটা টু শব্দ করেন নাই। সুতরাং এইগুলি আপনার বুঝতে হবে, সমস্ত সুবিধা পেল। এরপরে এসে দেখা গেল যে এই যে খাম্বা বসালেন উনি, ইলেকট্রিসিটি নেই, এইগুলোর জন্য করলেন। এর বাইরে যেটা করছেন, মালয়েশিয়া যেতে তখন টাকা লাগতো 10,000 টাকা,
তারেক রহমান বললেন, হাওয়া ভবনে বললেন যে না, আগে আমাকে 1,00,000 টাকা করে পার পার্সন দিতে হবে, তারপরে মালয়েশিয়া। তার মানে ওইটা যে দাঁড়ালো 1,10,000 বা 20,000 টাকায় যে পড়লো। এই যে চান্দা পার্টি আদায় করার, নাহলে যে আপনি দেখেন যে তারেক রহমান 17 বছর লন্ডনে থাকে, তার ইনকাম কি ছিল, পড়ালেখা কি করছে, তার ওয়াইফ ডাক্তার, মেধাবী ছাত্রী, উনি চাকরি করেন না, ওনাকে চাকরি করতে দেন নাই, গেল। ওনার ভাই মালয়েশিয়া থাকতেন, এই টাকার উৎস কোথায়? একজন মেজর জেনারেল বাংলাদেশে ওই সময় বা সরকার প্রধান কয় টাকা বেতন পেত, কয় টাকা তার ইয়ে ছিল, সেই টাকা দিয়ে কিভাবে এত এইভাবে আলিশান ভাবে থাকতে পারে একজন মানুষ? সেটা বুঝতে হবে যে বেনিফিশিয়ারি কে ছিল, এবং শুধু বেনিফিশিয়ারি না, তারা আরো বেনিফিশিয়ারি হয়েছে যে এই যে বাংলাদেশের ভিতরে একটা ইমোশন কাজ করে, জিয়াউর রহমানকে হত্যা করছে, এই হত্যার ভিতর দিয়ে তারা তাদের রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে। আমরা হ্যাঁ, আমি একটু শেষের দিকে চলে আসছি। সালামাত লোপা, আপনি যদি একটু বলেন খুব ছোট করে যে ধরুন আমরা যে আলোচনাটা করছি, আমাদের মাথায় যে প্রশ্নটা তৈরি হয়েছে, তাই না, বা কৌতূহলটা এসছে, সাধারণ মানুষ যদি অর্থাৎ ধরেন সামনে এখন আমরা 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে যদি শুনি যে এই মেজর মোজাফফর হোসেনের মুখ থেকে এমন কোন চাঞ্চল্যকর তথ্য বা বক্তব্য বের হয়ে আসলো, তো সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা উঠবে কিনা যে এটা নাটক বা জজ মিয়ার মতো কোনো একটা কিছু হতে যাচ্ছে, নাকি শুধু আমাদের মাথায় এই নাটকের প্রশ্নটা উঠবে? কি মনে হয় আপনার, লোপা? সাধারণ মানুষের, আপনি যদি বলেন যে একটা স্পার্ক হবে কিনা, সাধারণ মানুষ এটা নিয়ে ভাববে কিনা, মারুফ ভাই, সাধারণ মানুষ এখন মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সিকিউরিটি কিছু নাই। আপনি যদি ম্যাসিভ কোনো মানে আন্দোলিত হয়ে যাবে বা অবাক হয়ে যাবে বা এটা নিয়ে চর্চা শুরু হবে সাধারণ মানুষের মধ্যে, আমার এরকম মনে হয় না। কারণ এই বিষয়টা নিয়ে অনেক ধরনের গ্যাপ আছে, সাধারণ মানুষের মধ্যেও অনেক দ্বিধা, দ্বন্দ্ব, প্রশ্ন এগুলো আছে। সাধারণ মানুষ জানে না ঠিক মতো একজন মেজর মঞ্জুরের ভূমিকা কি ছিল বাংলাদেশের স্বাধীনতা। এটা আমাদের ব্যর্থতা আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। সাধারণ মানুষ জানে না একজন কর্নেল তাহেরকে, সাধারণ মানুষ জানে না সেই সময় যত সেনা অফিসারদেরকে মারা হয়েছে ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা ছিল, সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার, তারপর কোম্পানি কমান্ডার ছিল, এগুলো কেউ জানে না। এটা আমাদের ব্যর্থতা আছে, আমরা ইতিহাসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারি না, আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই। তবে এটা ঠিক, এরপরে আজকে যদি একটা বক্তব্য এই লোককে দেওয়ানো হয়, তারপরের যে কনসিকুয়েন্সেসটা বা তারপরের যে ছকটা তারা খেলবে, সেটা নিয়ে সাধারণ মানুষ প্রচন্ড ভাবে আন্দোলিত হবে এবং সেটা এনাদের বিরুদ্ধে যাবে, এতটুকু আমি বলতে পারি। আমি একটা ছোট্ট ঘটনা বলে আজকের বক্তব্যটা আমি শেষ করব। আমরা আসলে কিছু মনে রাখি না। আমরা যেটা বললেন, আমি আসলে অনেক ছোট ছিলাম, কিন্তু এই পরিবারটার মধ্যে যেহেতু আমি বড় হয়েছি, আমি জন্মেছি, আমি অনেক কিছু শুনেছি ব্যক্তিগতভাবে। তো জিয়াউর রহমানের ওয়াইফ উনি কিন্তু খুব মানে ঘরোয়া একজন মানুষ ছিলেন, তৎকালীন আর্মি অফিসারের ওয়াইফ, এবং জিয়াউর রহমান নিজে একজন মুক্তিযোদ্ধা। উনি কিন্তু দাপুটে একজন সেনা অফিসারও ছিলেন, আপনারা সবাই জানেন। তো কিন্তু উনি সবসময় ঘরেই থাকতেন, মানে ঘরকন্নার কাজ করতেন, এরকম ঘরে থাকতেন আর কি। উনি বাইরে অত যেতেন না বা বাইরের কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না। পলিটিক্যাল কাজ তো দূরের ব্যাপার, আমি খালেদা জিয়ার কথা বলছি। যখন নাকি জিয়াকে মারা হয়, আমি শুনেছি এই ঘটনাটা, জিয়াকে যখন মারা হয়, জিয়া মারা যাওয়ার খবরটা পায়, তখন, কারণ আপনার বুঝতে হবে ওই সময়ে জিয়ার যারা মন্ত্রী পরিষদে ছিল ম্যাক্সিমামই মুক্তিযোদ্ধা, ম্যাক্সিমামই কর্নেল তাহের বা মঞ্জুর বা এই গ্রুপটা কিন্তু সবাইকে চেনে, সবাই পাকিস্তান আর্মি থেকে এসে মুক্তিযুদ্ধে করছে, তাই না? কর্নেল তাহের, মেজর মঞ্জুর তো পালিয়ে এসেছে, হেঁটে, রাস্তায়, ট্রেনে, গাড়ি চলে, আপনারা গল্পটা পড়েন। মেজর মঞ্জুরের প্রেগনেন্ট ছিল, ওনাকে কান্ধে করে নিয়ে ওনারা পালিয়ে এসে মুক্তিযুদ্ধে জয়েন করেছে কর্নেল তাহেরের মঞ্জুর সাহেব। তখন যখন নাকি জিয়াকে হত্যা করা হয়, তখন জিয়ার মন্ত্রী পরিষদের 3 জন, আমি নাম বলতে চাচ্ছি না, যার কাছ থেকে শোনা ঘটনাটা, ওনারা বলছেন ম্যাডামের বাসায় যাই, ম্যাডাম কে এখন পার্টিটার কি হবে, দলটার কি হবে, কারণ ম্যাডাম তো আসলে এগুলো কিছু বোঝেন না। হ্যাঁ, তারপর ওনারা যখন ওনার ঘরে গেলেন,
গিয়ে উনি দেখেন খালেদা জিয়া তো ভীষণ সুন্দরী একজন নারী ছিলেন, অনেক অনেক যোগ্যও ছিলেন, ডেফিনেটলি 100%। তো উনি জিয়া যেই চেয়ারটাতে বসেন, মাঝখানের চেয়ারটাতে উনি পায়ে পা তুলে বসে আছেন। বলছে আমি এমন ভাবে বসা দেখেছি, আমার বাবাকে বলা ঘটনাটা, আমি ছিলাম, আমি শুনেছি। বলে সাইদ আমি এমন ভাবে বসা দেখেছি উনাকে, উনি একজন মন্ত্রী ছিলেন জিয়ার সময়। বলছে তখনই আমি বুঝেছি ম্যাডাম পেরে যাবেন। এই যে ঘটনাটা আমি আপনাকে বললাম, ঘটনার ভিতরে অনেক ঘটনা থাকে, সে ঘটনাগুলা সাধারণ মানুষ জানতে পারে না।